ভালোবাসা, এই শব্দটার ভেতর লুকিয়ে আছে হাজারো রং, অনুভূতির কোলাজে সাজানো অব্যক্ত এক মায়া। আজকের গল্পে আমরা হাঁটব সেই নরম রোদেলা বিকেলের অনুভূতিগুলোর সাথে, যেখানে দুজন মানুষের মধ্যে ভালোবাসার কুসুমও ফোটে, আবার ধীরে ধীরে জমে ওঠে অভিমান, আর শেষমেশ ফুটে ওঠে ভালো থাকার সবচেয়ে সুন্দর একটা সংজ্ঞা। শুরু হচ্ছে লেখিকা দিতিপ্রিয়া রায় গাঙ্গুলির লেখা আমাদের আজকের গল্প মন বাঁধিব কেমনে। গাঢ় রাত্রির অন্ধকার যেন আকাশ থেকে নেমে এসে পৃথিবীর বুক ঢেকে ফেলেছে। চারিদিকে মিশ কালো আঁধার আর নৈঃশব্দ, এতটাই গভীর যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে বাজে। হঠাৎ শোঁ শোঁ শব্দ করতে থাকে ঠান্ডা শীতল বাতাস। জানালার কাঁচে ঠক ঠক করে আওয়াজ হয়। জানলাটা একসময় খুলে যায়। কুয়াশার পরতে পরতে গড়ে ওঠে অনেকগুলো লালচে ছায়ার মতন অবয়ব। তারা দুলছে, হাঁটছে, যেন যেন কোনো এক প্রাচীন পৃথিবী থেকে এক দল লোক এগিয়ে আসছে। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় জনশূন্য এক মাঠের দিকে। হঠাৎ একটা মৃদু ফিসফিসে কণ্ঠ শোনা যায়। তুই আসবি? জানতাম। মেয়েটি ঘাড় ঘুরিয়ে দেখল কেউ নেই। মেয়েটি হাঁটছে একেবারে নিঃসঙ্গ, ধীরে ধীরে কুয়াশা ঠেলে হেঁটে চলেছে সামনের দিকে। পায়ের নিচে ঘাস নড়ছে হাওয়ায়, আর মাঝে মাঝে ভেসে উঠছে তার চুল। দূরে আলো আঁধারিতে দাঁড়িয়ে ছেলেটি, গায়ের উপর যেন চাঁদের শাল পড়েছে। তার চোখে গভীর ক্লান্তি, ঠোঁটে বিষণ্ণতা। মেয়েটি থমকে দাঁড়ায়, তার গলা ধরে আসে। তুই তুই তো এখানেই আছিস। আমি আমি কত খুঁজেছি তোকে, কত দিন, কত রাত, আর আর তুই। চাঁদের আলোয় ধুয়ে যাওয়া সবুজ ঘাসের মাঝে দাঁড়িয়ে আছে সেই ছেলেটি, যার দিকে তাকালেই মেয়েটির হৃদয় যেন হালকা পালকের মতো আকাশে উড়ে বেড়াতে চায়, ছেঁড়া কাপড়ের মতো বাতাসে মিলিয়ে যেতে চায়। কিন্তু এ কি, আজ ছেলেটির চোখে কোনো আলো নেই, ঠোঁটে মলিন হাসি, যেন সে আর মায়ার বাঁধনে থাকতে চায় না। মেয়েটি আস্তে আস্তে হাত বাড়ায়, চিৎকার করে বলতে চায়, কিন্তু কিন্তু ওর মুখ থেকে কথা সরে না, গলা দিয়ে আওয়াজ বেরোয় না। অথচ ছেলেটি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, তুই কি আর খুঁজে পাবি আমাকে? আমি তো কোথাও নেই আর। তুই সময়ের বাইরে এসে পৌঁছেছিস। আমার কাছে আসতে অনেক দেরি হয়ে গেছে রে। সময়ের বাইরে মানে কি কি বলছিস এসব? শোন না, আমার তোকে একটা কথা বলার আছে। বহু দিন ধরে জমে থাকা একটা একটা গোপন কথা, শুনবি? আজ আর শুনে কি হবে? বলার সময় তো গেছেই। তুই যদি আগে আসতিস হয়তো আমরা একসঙ্গে হাঁটতাম। এখন শুধু আমি দাঁড়িয়ে থাকি আর তুই দৌড়াস। আমি আমি এখনো তোকে। হঠাৎ এক প্রলয় শুরু হয়, গর্জে ওঠে পৃথিবী।
কুয়াশা ছিঁড়ে যেন বেরিয়ে আসতে চাইছে বিশাল কালো গহ্বর, যেন এক প্রাচীন শূন্যতা। সবুজ মাঠটা ভেঙে যাচ্ছে খণ্ড খণ্ড হয়ে, বাতাসে উড়ছে ধুলো আর কান্নার মতন শব্দ। মেয়েটি চারিদিকে তাকায়, মাটি দেবে যেতে শুরু করেছে। আর কখনো পাবি না আমাকে, কখনো না। না না, প্লিজ প্লিজ হাতটা ধর, একবার একবার শুধু একবার হাতটা ধর, প্লিজ একবার প্লিজ। সে হাত বাড়ায়, ছেলেটিও বাড়ায়, কিন্তু মাঝখানে তৈরি হয় এক অদৃশ্য দেওয়াল। তার আঙুল এক বিন্দু ছুঁতে পারে না একে অপরকে। মেয়েটি দৌড়তে চায়, কিন্তু পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে পড়ে যাচ্ছে এক অজানা অতলে। ছেলেটির ঠাঁই দাঁড়িয়ে নিষ্প্রিয়ভাবে, তার অবয়ব ধীরে ধীরে গিলে খাচ্ছে জমাট অন্ধকার। মেয়েটি হাত বাড়িয়ে অনেক কষ্টে রুদ্ধ কণ্ঠে বলে, প্লিজ প্লিজ থেকে যা, থেকে যা, থেকে যা। ঠিক সেই মুহূর্তে ঝাঁকুনি দিয়ে ঘুম ভাঙে মেয়েটির। বুক ধড়ফড় করছে তার, নিঃশ্বাস ভারী, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পাশে শুয়ে থাকা মায়ের শান্ত মুখ দেখতে দেখতে সে বোঝে সবটাই একটা বিচ্ছিন্ন স্বপ্ন, না বলা ভালো একটা দুঃস্বপ্ন। জানালার বাইরে তখনও সেই হাহাকার করা রাতের বাতাস। নিঃশব্দে রাতের শেষ প্রহর এসেছে চুপিসারে। আর দূর আকাশে এক ফালি মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে চাঁদটা। এক মুহূর্তও নষ্ট করে না সে। পাখি তখনই জয়কে ফোন করে। ফোনটা এই তো। জয়, কি হলো রে? এই ভোর রাতে ফোন করলি, কি হয়েছে? আমি আমি খুব বাজে স্বপ্ন দেখেছি। তুই 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 একটা অন্ধকারে মাটিতে ফাটল, তোকে ছুঁতে পারছি না। কি আবল তাবল বলছিস? কি দেখেছিস বল পাখি, কি কি হয়েছে তোর? পাখি কান্না জড়ানো গলায় নিজের বাজে স্বপ্নটা জয়কে শান্ত গলায় বলল, আরে বাবা, ওটা স্রেফ একটা বাজে স্বপ্ন পাখি, আর কিছু নয়। আমার কিছু হবে না, যা তুই ঘুমা এখন। জয়, তোর কিছু হলে আমি। জয় পাখির কান্না শুনে কষ্ট পেলেও মনে মনে তৃপ্ত ছিল, কারণ কেউ তো জগতে আছে যে ওকে হারাতে ভয় পায়। ছোটবেলার বন্ধু জয় কৌশিকীকে যতটা চেনে, বোধহয় কৌশিকী নিজেও ততটা চেনে না। প্রাণের বন্ধু জয়ের উপর কৌশিকীর যত হুজ্জুতি, পরীক্ষায় ফেল করুক কি ক্লাসে ফার্স্ট হোক, ঝালমুড়ি খেতে হলে, বেলুনওয়ালার থেকে বেলুন কিনতে হলে, বা কোথাও ঘুরতে যেতে হলে, রাগ বা অভিমানও হলে, কাঁদতে হলে, সবেতেই কৌশিকীর একজনই আধার, আর সে হলো জয়। আর জয়েরও ওই একই অভ্যাস। পাড়ার বন্ধু ওরা। জয় আদর করে কৌশিকীকে পাখি বলে ডাকে। ক্লাস 9-এ একসাথে ওরা একই কোচিংয়ে পড়তো, আর সেখান থেকেই একসাথে বড় হওয়া, একে অপরের সুখে দুঃখে পাশে থাকা, এভাবেই ওরা একে অন্যের বন্ধু হয়েছিল। আর ওদের পরিবারের মধ্যে সখ্যতাও ছিল নিবিড়। দোল শুধুই রঙের উৎসব নয়, দোল পূর্ণিমার দিন যেন এক অনুভবের,
সম্পর্কের আর ভালোবাসার প্রকাশের অবকাশ। বছরের এই একটাই দিন যেন আমাদের মনে করিয়ে দেয়, জীবন যতই প্রতিকূল হোক না কেন, ফাল্গুনী আকাশ আর বাতাসে ছড়িয়ে থাকা আবিরের রঙে আমরা যেন শুধুই ওই মুহূর্তে বেঁচে থাকার জন্য প্রস্তুত। পুরনো মান অভিমান নিমেষে দূর হয়ে যায় রঙের ছোঁয়ায়। নতুন করে জন্ম নেয় মিলনের আশ্বাস। ফাল্গুনের রং যেন শুধু আমাদের গায়ে নয়, মনেও লাগে। সেখানে থাকে ক্ষমা, ভালোবাসা আর নতুন করে বাঁচার ইচ্ছা। এই একটুখানি রঙে ভরে ওঠে হাজারো মন। আবারও বিশ্বাস জাগে, জীবন সত্যি সৌম্য, সুন্দর। 2007 সাল হবে, দোলের সময় তখন। ফাল্গুনের সকাল, চারিদিকে ফাগের উৎসবে মেতেছে সকলে। গলির কোনায় গুচ্ছ গুচ্ছ আবিরের ধোঁয়া উঠছে, কত রকম রং, লাল, সবুজ, হলুদ, গোলাপি। গোলালে সেজেছে শহর। পাখি সেদিন শাড়ি পরেছিল। দোল পূর্ণিমার পুজোর ফল প্রসাদ নিয়ে জয়ের বাড়িতে দিতে গেল। দরজা খুলল জয়। জয় নির্বাক, মুগ্ধ হয়ে দেখছে পাখিকে। কি রে, আমাকে ঢুকতে দে নাকি বাইরেই দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ, আয় আয়। ওভাবে হাঁ করে তাকিয়ে থাকলে তোর মুখে মাছি ঢুকবে। কাকিমা কোথায়? হ্যাঁ, মা ওই ঠাকুর ঘরে। পাখি জয়ের বাড়িতে অবারিত আনাগোনা। ঠাকুর ঘর কোথায় তা পাখির অজানা নয়। চলে গেল শিবানী, মানে জয়ের মায়ের কাছে। জয় গুরু, কৃপা করো ঈশ্বর, কৃপা করো। ও কাকিমা, তোমার পায়ে একটু আবির দি, এসো। আরে থাক থাক থাক, তুই কখন এলি? আর ঠাকুরের সামনে আমার পায়ে আবির দিতে নেই মা, আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। পাখি জয়ের খোঁজে ছাদে উঠল। কি রে, নিচে চল, সবাই তো নিচে দোল খেলছে। থাক না পাখি, আমরা ওপরেই কিছুক্ষণ থাকি না হয়। পাখি হাতের মুঠো থেকে গোলাপি আবির বের করে বলল, এই জয়, তোর মুখটা কিন্তু একেবারে সাদা ক্যানভাসের মতো। না না না, এসব একদম না। একদমই হ্যাঁ। এই এই, পালিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, তবে রে। জয় গোটা ছাদ ছুটে বেড়াচ্ছে, আর পাখি নাছোড়বান্দা, সেও জয়ের পেছন পেছন দৌড়চ্ছে। এক সময় পাখি জয়কে ধরে আবির মাখিয়ে দিল। না প্লিজ প্লিজ, মাখাস প্লিজ, এরকম করিস না প্লিজ। পাখি খুব হাসছে। এই নে, মাখিয়ে তো দিলাম। আয় আয়, নিচে আয়। পিছন ফিরে চলে আসতে যাবে, ঠিক তখনই জয় ওর শাড়ির আঁচলটা ধরে টানল। পাখি আর জয় এখন অনেকটা কাছাকাছি চলে এসেছে। নিজের পকেট থেকে হাতে এক মুঠো লাল আবির বার করে এনে ধীরে ধীরে পাখির গায়ে ছুঁইয়ে দিল। লাল রঙের আবিরে হঠাৎ যেন পাখির মুখটা জ্বলজ্বল করে উঠল। এই যে, তোকে রং না লাগিয়ে আমি পালাতে দেব ভেবেছিস? তুই তুই কেমন যেন অন্যরকম হয়ে গেছিস আজ। হয়তো রঙের দোষ। তাহলে এবারে কি আমরা একে অন্যকে আবির মাখিয়ে সমান হলাম? সমান তো আমরা আগেই ছিলাম, তাই না? আজ শুধু আবিরের রঙে দেখা হলো। ঝট করে নিজেকে ছাড়িয়ে নিয়ে পাখি নিচে নেমে গেল। বন্ধুত্বের আড়ালে যে লুকিয়ে আছে এক অচেনা টান, ওরা কেউই বোধহয় ওই টানের নাম দিতে পারেনি। সেদিনের পর ওদের মধ্যে অনেকটা পরিবর্তন এলেও দোলের দিনের কথা নিয়ে কেউই আর কথা বাড়ায়নি। জয় আর পাখি সবে কলেজের ফার্স্ট ইয়ার।
জয়, অর্ক, সৌম্য, তন্ময় বসে আছে মাঠের এক কোণে। বর্ষার একটা বিকেল। পাখি দূরে ওদের বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে হাসছে। সকলে ইংলিশ টিউশন ফেরতা পথে পাড়ার মাঠে একটু আড্ডা মারছিল। জয় চুপচাপ পাখির দিকে তাকিয়ে আছে, আবার কখনো বন্ধুদের আড্ডায় যোগ দিচ্ছে। একই স্কুলে বা কলেজে না পড়লেও ওদের একে অপরের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, ওই যাকে বলে কমন ফ্রেন্ডস। কতবার বন্ধুরা জয়কে বলেছে তার মনের ভাব প্রকাশ করতে, কিন্তু জয় প্রতিবারই অকৃতকার্য হয়েছে। পাখির মুখের সেই সহজ সরল হাসি দেখলেই জয়ের বুক কেঁপে ওঠে। বন্ধুরা সবাই জয়ের মনটা বুঝে ফেলেছে। এই 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 দেখ দেখ, পাখি আবার তোর দিকে তাকিয়েছে জয়, দেখ। আর কতদিন রে জয়, আচ্ছা আজ না বললে তুই আর কবে বলবি? সৌম্য সঙ্গে সঙ্গে যোগ করলো, হ্যাঁ রে ভাই, তোরা দুজনে দুজনের দিকে তাকিয়ে যা, আর আমরা গুনে যাই যে কে কতবার কার দিকে তাকালো। আরে বাবা, পাখি তোকেই ভালোবাসে, ওর হাবে ভাবে বোঝা যায় সেটা, আমরা সেটা সবই বুঝি। এবারে নিজেরা বলে দে না। তোর মতো চুপচাপ ছেলেকে না একমাত্র পাখি সামলাতে পারবে, বুঝলি? তন্ময় কাঁধে চাপড় মেরে বলল, এই যে ভাই সকল, ঘোষণা করছি, জয় এবং পাখি মেড ফর ইচ আদার। কিন্তু তাহারা তাহাদিগের মনের ভাব প্রকাশ করতে একেবারে নারাজ, কারণ অজানা। আরে যা রে ভাই, যা যা যা, আজকেই বলে দে, যা, আমরাই তো তোর ব্যাকা। আরে না রে, বললেই তো হয় না। যদিও না মেনে নেয়। আরে না মানলে না মানবে, তবে এইটুকু তো জানবি যে তুই চেষ্টা করেছিস। এক্স্যাক্টলি। আর যদি মেনে না নেয়, তাহলে ভেবে দেখ, তোদের কেসটা কিন্তু একেবারে সিনেমার মতো হয়ে যাবে, বুঝলি? চল চল, উঠে দাঁড়া, আরে যা, আমরা এখানে আছি তো। ঠিক আছে, চেষ্টা করি। যা রে, পারবি রে ভাই, যা। পাখি বান্ধবীদের সঙ্গে কথা বলছে, হেসে উঠেছে। জয় কিছুটা এগিয়ে গিয়ে থেমে যায়, কাঁধে তার ব্যাগ, হাতে ঘাম। জয়ের বুকের ভেতরটা ধরফর করছে। সে খুব করে চায় নিজের মনের কথাটা পাখিকে বলতে। চোখ রাখতেই পাখি তাকিয়ে হাসল। জয়ের বুকের ভেতরটা যেন আরো কেঁপে উঠল। কয়েক পা হেঁটেই জয় থমকে গেল। পাখি তখন ওর বন্ধুদের কিছু বলছে, আর তার কণ্ঠে এত মিষ্টি সুর যে জয়ের সব সাহস এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। পাখি যদি মেনে না নেয়, ওর আমার সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়। সে আবার ফিরে এলো বন্ধুদের কাছে। এই কি করলি? আরে ফিরে আসলি কেন? কিরকম একটা লাগছে। ন্যাকা চৈতন্য আমার। বললি না কিছু? পারলাম না ভাই, ওর হাসিটা দেখতে পেলেই মনে হয় এইভাবেই থাকুক সব কিছু। মানে যদি কথাটা বলে ফেলে ওকে হারিয়ে ফেলি। সেবার শীত কলকাতাকে খুব কাবু করেছিল, তাই হাত পা ছড়িয়ে একটু শীতটাকে উপভোগ করার জন্য জয়, পাখি আর তাদের জনাপাচেক বন্ধু ঘুরতে গেল ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া ও হংসেশ্বরী মন্দির। ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া এবং হংসেশ্বরী মন্দির, এই তিন স্থাপত্য যেন বাংলার ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় সহাবস্থানকে এক অদৃশ্য সুতোয় গেঁথেছে। ব্যান্ডেল চার্চ বাংলার প্রাচীনতম গির্জাগুলোর মধ্যে অন্যতম। প্রার্থনা আর বিশ্বাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে যুগের পর যুগ। হুগলির ইমামবাড়া এক অসাধারণ মুসলিম স্থাপত্য, যার বিশাল ঘড়ি আর মিনার থেকে সুবিস্তৃত নদীর দিকে তাকালে যেন মনে হয় সময় থমকে দাঁড়িয়ে গেছে ইতিহাসের পাতায়। আর হংসেশ্বরী মন্দির তার অনন্য স্থাপত্য, পদ্ম আকৃতির চূড়া আর তন্ত্র দর্শনের আধ্যাত্মিক জায়গা। এই তিন স্থান
শুধু ধর্মীয় নয়, বরং অগণিত মানুষের বিশ্বাস আর ঐক্যের প্রতীক, যা আজও আমাদের মনে করিয়ে দেয় ভিন্ন পথ হলেও সবার গন্তব্য একটাই, শান্তি আর সত্য। কিন্তু এই গোটা ট্রিপে জয়ের তেমন কাছাকাছি এলো না পাখি। পাখি তার নিজের মতো করে মজা করছে, হই হুল্লোড় করছে। জয়ের সেটা খারাপ লাগায় গুম মেরে বসেছিল। ট্রেনে করে হাওড়া স্টেশনে নেমে একটা ট্যাক্সি করে জয় আর পাখি বাড়ি ফিরছিল। হঠাৎই পাখি জয়ের কাঁধে মাথা রেখে চুপ করে শুয়ে গেল। শরীর খারাপ লাগছে নাকি? কই না তো। তাহলে শুলি যে? এমনি। ও, এই জয়, তুই সারাদিন মুখটা ওরকম বাংলার পাঁচখানা বানিয়ে রেখেছিলিস রে? হ্যাঁ, কিছু না। আরে বাবা, রেগে আছিস কেন? আমি রেগে নেই। ওরে বাবা, বড্ড ক্ষেপে আছিস। আচ্ছা পাখি, আজ সারাদিনে কটা কথা বলেছিস আমার সঙ্গে? জাস্ট অ্যাভয়েড করেছিলিস। এরকম করবি জানলে আমি আসতামই না। জয়, ওরা তোকে আমাকে একসাথে দেখলে লেকপুল করতে থাকে, সেটা তো তুই জানিসই বল। আর যাতে ওরা এটা না করে, তাই আমি তোর কাছে বেশি যাচ্ছিলাম না। কি যুক্তি মাইরি। পাখি বলতে শুরু করলো, জয়, তোকে আমি কিছু বলতে চাই। হ্যাঁ বল। দেখ, আমরা তো ছোটবেলার বন্ধু। আজ আমরা যে যার মতো চাকরি করতে ঢুকবো। প্রায় 12 বছরের বন্ধুত্ব আমাদের। কি বলতে চাইছিস সেটা বল। এটাই যে আমি এই বন্ধুত্বটাকে নষ্ট করতে চাই না অ্যাট এনি কস্ট। এটা শুনে জয় পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। আশেপাশের কোনো কিছুই যেন কানে ঢুকলো না ওর। জয়ের এক নিমেষে সমস্ত পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। ভেতর ভেতর জয় কষ্ট পেল, আর তার চোখ দুটো লাল হয়ে যাচ্ছিল। জয় ম্লান হেসে বলল, আমি এই বন্ধুত্ব নষ্ট করব না, চিন্তা করিস না। এই বলে সে পাখির দিকে তাকালো। দুজনেই দুজনের খুব কাছাকাছি ছিল, একে অন্যের দিকে নিবিড়ভাবে চেয়ে আছে। পাখির চোখ অনেক কিছু বলে যাচ্ছিল, কিন্তু জয় কিছু পড়ে উঠতে পারছিল না। বড্ড ধাঁধার মতো ঠেকছিল পাখিকে। পাখি, তুই এভাবে কেন চেয়ে আছিস আজ আমার দিকে? আমায় কিছু বলবি? অবশ্য তুই তো বলেই দিয়েছিস যে বন্ধুত্বটা ভাঙবি না। আর সেই বন্ধুত্ব না ভাঙলে আমরা আর এক ধাপ উত্তরণ করব কি করে? বল না পাখি, আজ সব বলে দে, যা বলার আছে। তোকেও যে আমার অনেক কথা বলার আছে। জয়, আমার আমার আরো কিছু বলার আছে তোকে। হ্যাঁ বল না, বল। আমি জানি না তুই কি ভাবিস সে ব্যাপারে, কিন্তু আমি আমি মনে হয় তোকে। জয়, টালিগঞ্জ। সেটা শুনে পাখি তড়িঘড়ি জয়ের বাহুডোর ছাড়িয়ে ট্যাক্সি থেকে নামলো। সেদিন না বলা কথাগুলো না বলাই থেকে গেল। জয় ছিল শান্তশিষ্ট, চাপা আর গোয়ার একজন ছেলে। সুঠাম গঠন, লম্বাটে চেহারা, দেখতে খুব ভালো বলা চলে না, তবে তীক্ষ্ণ দৃষ্টি ছিল তার। এদিকে পাখি ছিল প্রাণচঞ্চল এক মেয়ে, কিন্তু বড্ড অভিমানী। দেখতে খুব সুন্দরী, আর চোখ দুটো ছিল বড্ড মায়াবী। দুজনকে একসঙ্গে দেখে মনে হতো
দুজনকে দুজনের পরিপূরক। সেদিনের পর থেকে দুজনের আচরণ অনেকটাই বদলে গেছে। হ্যাঁ, ফাইনালি তারা নিজেদের মনের কথা একে অপরকে বলেছে। তারা ওই যাকে বলে ডেট করছে এখন। পাখি আরো বেশি কনসার্ন হয়ে পড়ে জয়ের জন্য। প্রতিদিন জয়ের অফিসের লাঞ্চ টাইমে মেসেজ করে জানতে চায় সে ঠিকমতো খেলো কিনা, ফোন করে জানতো সে বাড়ি কখন ফিরল, কেন তার রাত হলো ফিরতে, ইত্যাদি ইত্যাদি। সেই ছোট্ট পাখি আর জয় আজ দুজনেই চাকরি করে। অফিসের কাজে খুবই ব্যস্ত তারা, তাই কাছাকাছি থাকা সত্ত্বেও অফিসের চাপে আর ক্লান্তির জেরে সপ্তাহে 2 দিন দেখা করত ওরা। সেদিনটা রবিবার ছিল। গোধূলির আলো, জয়ের বাড়ির ছাদে ওরা দেখা করছে আজ। আকাশে হালকা লালচে ছায়া, অথচ দুজনের কথা কাটাকাটি হচ্ছে। এই তুই এরকম ন্যাকামো মার্কা মেসেজ করিস কেন বলতো আজকাল? আজব। কি আশ্চর্য, আগে করিনি বলে কি এখনো করতে পারবো না? আরে বাবা, আমি সেটা বলিনি, মানে কিরকম একটা লাগছে, আগে তো করিসনি কখনো, তাই বলছি। বেশ, আর করবো না। এই দেখো, কথায় কথা রাগ করলে হয়? পাখি ঠোঁট ফুলিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ দুটো দূরে কোথাও স্থির। হাওয়ায় চুলগুলো একটু উড়ছে। দূর থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জয় হাতের গিটারটা ফেলে ধীর পায়ে এগিয়ে এসে পাশে বসে। যা, এত রাগ করলি যে সন্ধে হয়ে গেল। আমার সাথে কথা বলবি না। মা, এত বড় শাস্তি? নাটক করিস না তো। তুই জানিসই না যে আমি কেন রেগে আছি। আমি সব জানি। সপ্তাহ শেষে দেখা হয়, তাও কিছুক্ষণের জন্য। পাকাপাকি ব্যবস্থা করতে হবে, দাঁড়া। ধ্যাৎ, পাখি আর জাস্ট 5টা বছর সময় দে আমাকে। তোর জন্যই আমি অপেক্ষা করব জয়। সময় নিয়ে আমরা, কোনো তাড়া তো নেই। আগলে রাখার প্রতিশ্রুতি দিলাম। ইতিমধ্যে জয় নিজের অফিসের কাজে বেশ কিছুদিনের জন্য কলকাতায় ছিল না। দেশের বিভিন্ন রাজ্যে এবং দেশের বাইরেও যেতে হয় তাকে। পাখির অফিস চলছে, কিন্তু মাঝে মধ্যে ওর শরীর খারাপ হতো। রাতে ঘুম আসতো না, এলেও চট করে ঘুম ভেঙে যেত। সকালে অফিস গিয়ে মন বসতো না কাজে। ইরিটেশন বেড়ে গেছিল, ক্লান্ত লাগতো, চোখের তলায় কালি পড়ে গেছিল। সারাক্ষণ জয়ের একটা ফোনের জন্য অপেক্ষা করত। এদিকে নিজের কাজেরও সাংঘাতিক চাপ ছিল। পাখি একজন ডাক্তারেরও পরামর্শ নিয়েছিল। আউট অফ স্ট্রেস এসব হচ্ছে। আপনি কি কিছু নিয়ে খুব অ্যাংজাইটিতে ভুগছেন? কিসের চিন্তা আপনার? এনিওয়ে, ডোন্ট ওয়ারি, স্লিপিং পিল দিচ্ছি, 3 সপ্তাহ খাবেন, ঠিক হয়ে যাবেন। শর্ট টার্ম ইনসমনিয়া হয়ে গেছে, সেরে যাবে। একান্তই ওষুধগুলোয় কাজ না হলে কিছু টেস্ট করাতে হবে। কেমন থাকেন জানাবেন আমাকে আফটার 3 উইকস, ওকে? জয় বাইরে থাকায় ওকে কেউ কিছু জানায়নি, পাছে ও টেনশন করে। একদিন সারাদিন পাখিকে ফোন বা মেসেজ কিছুই না করায় পাখি নিজেই অধৈর্য হয়ে তাকে ফোন করলো। জয় ফোনটা কেটে দিল। মেসেজে জানালো সে বাড়ি ফিরে পাখিকে ফোন করবে। রাতে এসে জয় ফোন করে বলল, হ্যালো, হ্যাঁ জয়। হ্যালো, হ্যাঁ, ফোন করেছিলি তখন? কেন করেছিলাম? কি আজ এটাও বলতে পারলি তুই? মানে 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 তুই একদম পাল্টে গেলি জয়। পুরোপুরি বদলে গেছিস তুই। কি জাদা বলছিস? আমি ঠিকই আছি, জাস্ট সারাক্ষণে তোর সঙ্গে কম কথা হচ্ছে বলে তোর এমন মনে হচ্ছে। না জয়, একদমই না। 3 দিন
3 দিন একটাও ফোন করে জানাসনি তুই ঠিক আছিস কিনা, খেয়েছিস কিনা, কোথায় আছিস। দেখ পাখি, ট্রেনিং করছি, হোটেলে ফিরছি, ঘুমিয়ে যাচ্ছি, সময় পাচ্ছি না। আর তাছাড়া কন্টিনিউ কাজের মাঝে তোর সঙ্গে খোঁজ গল্প করতে পারবো না আমি। এই কন্টিনিউ কোথায় রে? সারাদিনে ফোন না করিস, অন্তত একটা টেক্সট করতে কি প্রবলেম হয় তোর, হ্যাঁ? আর লাস্ট 12 বছরে খোঁজ গল্প করতে তো খুব ভালো লেগেছে, তাই না? এরকম ব্যবহার একমাত্র সম্পর্ক পুড়িয়ে গেলেই হতে পারে। কি বলছিস এসব? ইউ নো সামথিং জয়, আমি না মরেও গেলে তোর কিচ্ছু যায় আসে না, জাস্ট কিচ্ছু যায় আসে না। পাখি, ইনাফ ইজ ইনাফ। শোন, আই থিঙ্ক ইউ আর ডান উইথ দ্য রিলেশনশিপ। আই এম ব্রেকিং আপ উইথ ইউ। भाए मन को सच में क्यों ना आए रूबरू, तेरा झूठा दिलासा भाए मन को सच में क्यों ना। পাখি এর উত্তরে কি বলবে বুঝতে পারল না। ফোনটা ধরে বসে রইল। ওধার থেকে ফোনটা রেখে দেওয়া হয়েছে। এমন কথা কাটাকাটি ঝামেলা অনেকবার হয়েছে, কিন্তু এবার জয় একেবারে বিচ্ছেদের কথা বলল। সেদিনের পর পাখি আর কোনোদিন জয়কে ফোন বা মেসেজ করেনি। উল্টে জয় অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। জয় কলকাতায় ফিরে পাখির বাড়ি গেছে, কিন্তু আর পাখিকে পায়নি। সেদিন রাতের ওরকম অভব্য আচরণের জন্য জয় বহুবার ক্ষমা চেয়েছিল পাখির কাছে। জয় হোয়াটসঅ্যাপ করে বলেছিল, পাখি, সেদিন আমার মাথা একদম ঠিক ছিল না। আমি খুব ভুল করেছিলাম, বসের সঙ্গে প্রচণ্ড ঝামেলা হয়েছিল, একটু ড্রিঙ্কও করেছিলাম। পাখি, আই এম সরি, প্লিজ একটা রিপ্লাই দে। এমন আরো অনেক কথা বলেও কোনো লাভ হয়নি। ভালোবাসা এক অদ্ভুত সমীকরণে চলে। কাছে আসার জন্যই যত যুদ্ধ, আর খুব কাছাকাছি চলে এলেও এক এক সময় দম বন্ধ লাগে। আবার খুব দূরে চলে গেলে যেন নতুন করে চেনা যায় নিজেকে, নিজের মনের মানুষকে, নিজেদের সম্পর্ককে। প্রায় 1 মাস কেটে গেল এইভাবে। জয় আর থাকতে না পেরে এবার পাখির বাড়ির দিকে রওনা দিল। সেদিন সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল পাখিকে মানিয়ে নেবে। পাখির কাছে যাবে বলে বেরোতে যাবে, এমন সময় পাখির মা বাবা এলো। আরে কাকু কাকিমা যে, এসো এসো। মা দেখো কারা এসছেন। কাকিমা, পাখি কি বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই আছে। জয় কোনোদিন পাখির মা বাবাকে এমন কথা বলতে শোনেননি। জয়কে সে নিজের ছেলের মতোই ভালোবাসেন। শিবানী তাড়াতাড়ি নিজের হাতের কাজ রেখে উঠে এসে বলল, আরে মধুপর্ণা যে, আর কেমন আছেন সঞ্জয়দা? আসুন আসুন। তা বলছিলাম যে ছেলে মেয়েদের মধ্যে যা হয়েছে সেটা না হয় ওরাই ঠিকঠাক করে নিক, তাই না মধুপর্ণা? আমরা বড়রা আর নাই বা ঠুকলাম এর মধ্যে। সঞ্জয় সেই ব্যাগ থেকে একখানা চমকালো বিয়ের কার্ড বের করে শিবানীর হাতে দিল আর বলল, জয়, আসছে অঘ্রাণে তোর পাখির বিয়ে। ছেলে ইঞ্জিনিয়ার, আপাতত কলকাতাতেই থাকবে ওরা। আমরা দেখে শুনেই সব ঠিক করলাম। বন্ধুর ছেলে, তাই চেনাশোনার মধ্যেই সবটা হলো আর কি। পাখির পছন্দ তো ধোপে টিকলো না। জয় মধুপর্ণার দিকে তাকাতে পারল না বেশিক্ষণ। শিবানী সবটা বুঝতে পেরে সামাল দিয়ে বলল, সঞ্জয়দা, বলছিলাম আর একটা বার ভেবে দেখা যেত নাকি? বৌদি, আর কেউ না জানুক। আপনি তো জানেন আমার মেয়েটা অ্যাংজাইটি অ্যাটাকে ভুগছে, অ্যাকিউট ইনসমনিয়া ধরা পড়েছে। ডাক্তার বুদ্ধি সব করিয়েছি, কিছুতেই কোনো সুরাহা পেলাম না। এই পাড়া থেকে চলে গেলে যদি আমার মেয়েটা বাঁচে।
ওর শরীর খারাপ আমি জানতাম না কাকু, সত্যি জানতাম না। ইচ্ছা থাকলেই জানতে পারতিস তুই। ওকে স্পেস দিচ্ছিলাম। এসব এসব ছেদ কথা আমায় বলিস না জয়। তুই এটা ঠিক করলি না, ঠিক করলি না তুই এটা। আমার আমার মেয়েটা। কিং কর্তব্য বিমূঢ়ের মতো বসে জয়। শিবানী একবার জয়ের দিকে তাকালো, দেখল জয় মুখ নিচু করে হাতে কার্ডটা নিয়ে বসে আছে। পাখি ফোন করে জয়কে বলল, সব শুনেছিস তো? হ্যাঁ। আসিস বিয়েতে। পাখি, ভালো থাকিস জয়। জয় শিবানীকে ডেকে সব বলল। সেসব শুনে জয়ের মা বললেন, মেয়েরা এমনই হয় রে, নিজেদের মনের কথা কখনো বলতে চাইবে না, চাইবে তার মনের মানুষটা তার তার সব না বলা কথাগুলো বুঝুক। আরেকটা জিনিস জানিস তো, মেয়েরা না শুধু মুখের কথা শোনে না, মেয়েরা তার ভালোবাসার মানুষটা কি করছে সেটাকে বড় লক্ষ্য করে। তুই যে ওকে সেই দিন রাতে অত কিছু বলেছিলি, কেন বলেছিলি? হ্যাঁ, আর আমি তো পাখিকে ছোটবেলা থেকেই দেখছি, ও বড্ড অভিমানী। আর বলেছিলি সব কিছু পরে মিটিয়ে নিলি না কেন? মা আমি বুঝিনি যে এমনটা হবে। ও যে এত জেদি আর চাপা হবে আমি বুঝতে পারিনি মা, বুঝতে পারিনি। তা এখন কেঁদে কি হবে? কাঁদিস না, ওঠ, কাঁদিস না বাবা, ওর সুখের কামনা কর, মেয়েটা যেন ভালো থাকে। মা আমি জানতাম না, বিশ্বাস করো, যে ওর এত শরীর খারাপ। সত্যি জানতাম না। আমিও তো জানতাম না। কতবার ও বাড়িতে এসেছে, শরীর খারাপ নিয়ে কিছুই তো কখনো বলেনি আমাকে। যদিও বেশ কয়েকবারই ওকে বলেছি যে ওর মুখটা বেশ শুকনো দেখাচ্ছে, তো জিজ্ঞেস করায় বলেছে যে কাজের খুব চাপ কাকিমা। তবে আমাকে শুধু একটা কথা বলেছিল জানিস জয়, যে তুই বাইরে আছিস তাই তোকে ও নিজের কথা বলে আর টেনশন দিতে চায় না। মা আমি একটা আস্ত বোকা, হারিয়ে ফেললাম ওকে, পাখিকে হারিয়ে ফেললাম। ফোনটা রেখে পাখি জানলার কাছে দাঁড়িয়ে খুব অস্বস্তি বোধ করল। কোনোদিন এমন করে সে কথা বলেননি জয়ের সঙ্গে। পাখি মনে মনে ভাবল, জয়, তোকেই ভালোবেসেছিলাম, আগলে রাখার প্রতিশ্রুতিটা আমি এখনো রাখবো। শেষমেশ ওই স্বপ্নটাই সত্যি হয়ে গেল, তুই আর আমি আলাদা হয়ে গেলাম, দূরে চলে যাচ্ছি আমরা। আজ বিয়ে হচ্ছে পাখির, মাঝে অগ্নিকুণ্ড, দুপাশে বর কনে। পাখিকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে, লাল বেনারসি, মাথায় টায়রা, গা ভর্তি গয়না, চোখ দুটো বড্ড সুন্দর লাগছিল। দূর থেকে দাঁড়িয়ে জয় দেখছিল, আর এদিকে পাখি জয়কে খুঁজে যাচ্ছিল চাতকের মতো। ঠিক যখন পাখির সিঁদুর দান হবে, আকস্মিকভাবে জয় সামনে এসে দাঁড়ালো। পাখির কপালে সিঁদুর উঠল, আর জয়ের চোখ দুটো
সিঁদুরের মতো লাল হয়ে গেল। পাখি এক দৃষ্টে তাকিয়ে রইল শুকনো চোখে, আর জয়ের সারা শরীর যেন অবশ হয়ে এলো। মাথাটা ঘুরে গেল, চোখ দুটো যেন বুজে এলো। বাসর রাতে সবাইকে লুকিয়ে অর্কর সাথে পাখি জয়ের বাড়ির ছাদে গেল। বল না কি আসবি আমার ঘরে, বল না কি থাকবি আমার মনে, সাজনা সাথিয়া বেলিয়া। হাঁপাতে হাঁপাতে অর্ক এসে বলল, এই জয়, পাখি ছাদে আছে, তোকে ডাকছে, চল। আর আমি দেখছি যাতে এদিকে কেউ না আসে। আমার বিয়ের সময় তো চোখ দুটো আমার লাল দেখাচ্ছিল কেন? বিয়ে করছিলি নাকি আমায় দেখছিলি? তোকে দেখছিলাম। কেন? কারণ তোকে দেখতে চাইছিলাম বলে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কখন এসে দাঁড়াবি মনেরই জয়ের বুকে মোচড় দিয়ে উঠল, চোখ ভরে এলো জলে। ক্লাস 11-এ প্রথমবার তোর কাছে এসেছিলাম, এই এই ছাদেই, দোলের দিন মনে আছে? আমাদের রঙে দেখা হয়েছিল। এই ছাদেই আমার প্রথম সিগারেট খাওয়া তোর সাথে, ওল্ড মংটাও খাওয়া তোর সাথে। আমাদের আমাদের কত ঝগড়া, আদর, মান অভিমান, সব কিছু এখানে, এই 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 ছাদেই। তোকে আগলে রাখার প্রতিশ্রুতিও দিয়েছিলাম এই ছাদটাতেই। এই ছাদ আমাদের সব কিছুর সাক্ষী, শুধু বিচ্ছেদটাই বাকি। পাখি, হ্যাঁ, দোষ আমারই। তোর থেকে এক্সপেক্ট না করে নিজে থেকেই যদি বলে দিতাম আমার মনে কত জমা কথা আছে, কি ভুল। তোর থেকে কেন এক্সপেক্ট করলাম আমি জয়, কেন? আসলে কি জানিস তো, আমি ভেবেছিলাম তুই তো আমার ছোট্টবেলার বন্ধু, হয়তো বুঝে যাবে। আমি আমি তোকে ছাড়া শূন্য। যখন ব্রেকিং আপ উইথ ইউ বলছিলি তখন একবারও মনে হয়নি না তোর এই কথাটা? পাখি, তোর শরীর খারাপের কথা বিশ্বাস করে আমি জানতাম না। তোকে আমি বহুবার ফোন করেছি, টেক্সট করেছি, তারপর তুই কোনোদিন তার জবাব দিসনি। কেন কেন দিসনি? তাহলে তো আজ আর এই দিনটা দেখতে হতো না। কেন কেন দিসনি তুই বল? আজ এই ছাদ সাক্ষী থাকুক আমাদের বিচ্ছেদের। Yes, we are so done with the relationship. I'm breaking off with you, Joy. জয় অপরাধীর মতো দাঁড়িয়ে রইল, নিজের পাখিকে যেতে দিল। 6 মাস পর জয় নিজের ট্রেনিং শেষ করে পুনে থেকে ফিরেছে। এবার কলকাতায় খুব গরম পড়েছে। শিবানী রিটায়ার হয়েছে, বাড়ি ঘরদোরের চেহারা পাল্টেছে, রাস্তাঘাটও আগের চেয়ে বেশ পরিষ্কার হয়েছে। অনেক কিছু নতুন এসেছে, অনেক কিছু পুরনো বিদায় নিয়েছে। এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার সময় চোখে পড়ল ভবানীপুরের মোড়টা। হঠাৎ মনে পড়ে গেল জয়ের কলেজে পড়াকালীন কেমন ওরা বন্ধুরা মিলে পথে ঘাটে মজা করত। একবার ফুচকা খেয়ে টাকা না দিয়ে চলে আসা, আর একবার বাস স্টপ থেকে বাস থামিয়ে পাখির জিজ্ঞাসা করা, ও দাদা
দাদা, কোথায় যাবেন? বেহালা। তখন পাখির সোজাসাপটা উত্তর, তাহলে যান না, দাঁড়িয়ে আছেন কেন? এলোমেলো ভাবতে ভাবতে কখন যে টালিগঞ্জ ফাঁড়ি ক্রস করে করুণাময়ী ব্রিজে উঠে গেছে জয় বোঝেনি। ব্রিজ থেকে নামতেই মোড়ের মাথায় পাখির বাড়ি। ট্যাক্সি সেখানেই ছেড়ে দিল। সেখানে নেমে দু চোখ ভরে দেখছিল পাখির বাড়িটাকে, আর সব স্মৃতিরা ভিড় করছিল জয়ের মনের মধ্যে। মনে পড়ছিল ওদের পাড়ার পুজোয় ফাংশনের মহড়ায় প্রথম দেখার কথা। পাখি আর জয় তখন ক্লাস 9-এ পড়ে। পাড়ার নাটকের ড্রেস রিহার্সাল চলছে। সেখানে পাখি নিজের খোঁপার ক্লিপ খুঁজে পাচ্ছিল না, আর তখন জয় এসেই সাহায্য করেছিল। তারপর থেকেই পাড়ায় দেখা, টিউশন ইত্যাদি নিয়ে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হওয়া। জয় বাড়ি ফিরে দেখল শিবানী কাদের সঙ্গে ফোনে কথা বলছে। কথা শেষ হলে শিবানী বলল, হ্যাঁ 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 দাদা, ঠিক আছে, ওকে আপনারা একটু যত্নে রাখুন, একটু দেখে শুনে রাখুন। হ্যাঁ যাব দাদা, ঠিক 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 আছে, ছাড়ি এখন। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। ওমা, তুই কখন এলি? থাক থাক থাক, তা ফ্লাইট থেকে নেমে একবারও ফোন করলি না তো? ভাবলাম সারপ্রাইজ দেবো, কিন্তু তুমি তো সারপ্রাইজড হলেই না। আর কি সারপ্রাইজ হব বাবু, সঞ্জয়দা ফোন করেছিলেন। পাখির অ্যাংজাইটি অ্যাট্যাক প্রচণ্ড বেড়ে গেছে, সাথে ইনসমনিয়াটাও। গতকালই নার্সিংহোম থেকে ফিরেছে। কি? তুই কিছু জানিস না? মানে পাখির সঙ্গে তোর কোনো যোগাযোগ নেই? বা তোদের বন্ধু বান্ধব তাদের কাছ থেকে কিছু শুনিসনি? কই না তো, কেউ কিছুই তো বলেনি আমাকে। ও মা, সে কি রে? তার মানে তুই কিছুই জানিস না? মানে আমি কি জানি না। কি হয়েছে পাখির? আর আমি ভাবতে পারি না মেয়েটার উপর দিয়ে এত ঝড় বয়ে যাচ্ছে। শারীরিক নানা কমপ্লিকেশনস তো ছিলই, তাছাড়া ওই নীল, মানে যার সাথে ওই পাখির বিয়ে হলো, এমন ছেলে আমি ভাবতে পারি না। সে নাকি অন্য কাউকে ভালোবাসে, এসে বলে গেছে পাখির চিকিৎসার নাকি অনেক খরচ, তাই সে টানতে পারছে না, তাই মিউচুয়ালি ডিভোর্স করছে। কি? ও কোথায় এখন? কোথায় আর থাকবে, এখানেই আছে। আর নীল? তিনি ইতিমধ্যে বিদেশে চলে গেছেন, আর খুব তাড়াতাড়ি বিয়েও করবেন বোধহয়। আর আমাদের ডাকা বুকো মেয়েটা, ওর এত আত্মসম্মান যে বিয়ের 2 সপ্তাহের মধ্যেই নীলের সমস্ত ব্যাপার জানতে পেরেও কিছুদিন একটা পিজিতে গিয়ে থাকতো। মা বাবার কাছে আসেনি তাদের গলগ্রহ হবে না বলে। কতবার আমরা ওকে বলেছি যে বাড়ি চলে আয় মা, কিছুতেই ফিরেনি। শেষে এই মাসখানেক আগে কোল্যাপস করবার পর জোর করে সঞ্জয় দা ওকে বাড়িতে নিয়ে এসেছে, জানিস? কোল্যাপস? মানে কি হয়েছেটা কি পাখির? নীলের ফোন নাম্বার দাও। তুই ওরম করিস না, দাঁড়া দাঁড়া, আমার কথা শোন। মাথা গরম করিস না, শান্ত হ। আর এসব করে কিচ্ছু লাভ হবে না, কারণ সঞ্জয় দাদের এসে ওরা অনেক কথা শুনিয়েছে, তোকে জড়িয়েও এ ব্যাপারে নানান কথা বলেছে। সঞ্জয় দা কিছু বলেননি ঠিকই, কিন্তু আমার খুব খারাপ লেগেছে বাবু। কি কথা শুনিয়েছে? বলেছে যে যখন জানতেনি মেয়ের রোগ আছে তাহলে কেন দিতে গেলেন বিয়ে, আর দিলেন তো দিলেন, লুকিয়ে কেন দিলেন। সাথে এও বলেছে যে জয়কে যখন ভালোবাসতো তখন নীলকে কেন বিয়ে করতে গেল, আপনার মেয়ের চরিত্র খারাপ। এসব শুনে আর পাখি সহ্য করতে পারেনি, তখনই কোল্যাপস করেছিল। মধুপর্ণা আর সঞ্জয় দা আমার ওপর ইনিশিয়ালি রেগে থাকলেও পাখির আবদারে আমাকে ওদের বাড়িতে যেতে বলেছে। গত 1 মাসে সব কিছু এত ডিটেরিওরেট করে যাবে আমি আগে বুঝতে পারিনি। তবে পরে অবশ্য ওরা দুজনেই আমার কাছে ক্ষমা চেয়েছে। আর নীল যে অন্য কাউকে ভালোবাসে, বিয়ে করবে কিছুদিনের মধ্যে, তার বেলা কি?
অন্যের ভুল ধরতে মানুষ পারদর্শী হয়, আর নিজের ভুল ঢাকতে সাবধানী। সবটুকু দিয়ে ভালোবাসতে পারার মানুষের বড্ড অভাব রে। ভালোবাসতে, কদর করতে কটা মানুষ পারে বলতো? জয় গেল পাখির বাড়িতে। দরজা খুলল মধুপর্ণা। জয়কে দেখে কেঁদে ফেলল। জয়, জয় তুই এলি? পাখিকে সামলা এবার। পাড়ার লোকজন তো যা নয় তাই বলে যাচ্ছে। তোর কাকুরও শরীরটা ভালো নেই, মেয়েটাও চিন্তায় চিন্তায় রোগ বাঁধিয়েছে। আমি কি করব বলতে পারিস জয়? কি করব আমি? কেঁদো না কাকিমা, আমি আমি আছি তো। আমার জন্যই তোমাদের সবাইকে এতটা অপমান সহ্য করতে হয়েছে। আমি আমি সব কিছু ঠিক করে দেবো। দেখো, এবার থেকে পাখির দায়িত্ব আমার। ও কোথায়? ওই তো ওর ঘরেই আছে। আর কাকু কোথায়? বারান্দাতে বসে আছে। যা। সঞ্জয়ের কাছে গেল জয়। নীলের ব্যাপারে সমস্ত কথা বলে এটা ঠিক করা হলো যে নীলের নামে একটা ডায়েরি করা হবে পুলিশ স্টেশনে, সমস্ত প্রমাণ সহ, এবং মানহানির মামলাও করা হবে নীল ও তার পরিবারের বিরুদ্ধে। পাখির ঘরে ঢুকলো জয়। পাখি জানালার দিকে মুখ করে শুয়ে আছে। চোখের তলায় কালি পড়েছে। হালকা গোলাপি রঙের ফ্যাকাশে হয়ে যাওয়া একটা টপ আর সাদা প্যান্ট পরে রয়েছে পাখি। এতে যেন আরো বেশি অসুস্থ দেখাচ্ছে ওকে। গত 6 মাস ধরে ভুগছে পাখি। প্রথমটা অতটা আমল দেয়নি, কিন্তু গত 1 মাসে একেবারে শয্যাশায়ী হয়েছে। পাখি জানে না জয় এসে দাঁড়িয়ে আছে তার ঘরে। পাখি চোখ ফেরালে দেখল জয় দাঁড়িয়ে আছে তার মাথার কাছে। চোখে অনেক কিছু না বলা কথা নিয়ে সে চেয়ে রইল, যেন কত কালের কত কথা জমে আছে। অনেক অভিমান ঝরে পড়ছে। নিস্তব্ধ দুজনেই। পাখির চোখ থেকে গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। হাতটা বাড়িয়ে দিল জয়ের দিকে। জয় ছুটে এসে পাখিকে জড়িয়ে ধরল। পাখি অঝরে কেঁদে উঠল। খুব আস্তে করে জয় জিজ্ঞেস করল, কেমন আছিস? ভালো নেই। কেন? জানিস না? না, বল না, কেন ভালো নেই তুই? ও জয়, সবটা ওলট পালট হয়ে গেল। কিচ্ছু ওলট পালট হয়নি পাখি। যা হয়েছে বেশ হয়েছে, খুব ভালো হয়েছে। এটুকু কষ্ট মাপানো ছিল আমাদের। ঈশ্বর বা সময় বা ব্রহ্মাণ্ড যাই বলিস না কেন, তিনি আমাদের পথ এভাবেই বেঁধে দিয়েছেন। তুই আমি যতই চেষ্টা করি না কেন, ব্রহ্মাণ্ডের বিরুদ্ধে আমরা যেতে পারবো না। ইট ওয়াজ অল প্রিডেস্টিনড। বুঝলাম না। সবে তো শুরু, বোঝার অনেক বাকি, জানার শেষ নেই। আপাতত তোর অ্যাংজাইটি অ্যাটাক আর ইনসোমনিয়া ট্রিটমেন্ট শুরু করে দেব। আমি খুব ভালো করে বুঝছি যে তুই ট্রিটমেন্ট ঠিক করে নিসনি। ডক্টর গাঙ্গুলিকে আমি ফোন করেছিলাম একটু আগে। উনি আমাকে সবটা বলেছেন। কাল থেকেই তোর ট্রিটমেন্ট শুরু হবে। আচ্ছা, এবার বলতো বিয়েটা কোথায় করবি? এখানেই নাকি ডেস্টিনেশন ওয়েডিং? কোথায়? জয়, পাড়ার লোকজন যাচ্ছে তাই বলছে আমাকে নিয়ে। মা বাবা কষ্ট পাচ্ছে। কষ্ট দিলাম তোদের সবাইকে। বাবার শরীরটা ভালো নেই। এই তুই কবে থেকে এরকম টিপিক্যাল হয়ে গেলি রে? আরে কিছুদিন তোর জীবনে ছিলাম না, ব্রেকআপকে বাদ
কি হলো তোর? নাকি দুঃখ করতে চাইছিস? আচ্ছা বেশ, দুঃখ কর, কোনো অসুবিধা নেই। একটু দাঁড়া, আমি কাকিমাকে একটু চা আর মুড়ি দিতে বলি। খেতে খেতে তোর কাঁদুনি শুনবো। একই রকম থেকে গেলি, অসভ্য। ছাড় ছাড় আমাকে, ছাড় না বলছি, ছাড় না। ছাড়বো না। কি করবি তুই? সেদিন রাতে ওভাবে কথা বলার যে এই শাস্তি তুই আমাকে আর নিজেকে দিবি জানলে আমি বলতামই না কিছু। ড্রিঙ্ক করেছিলাম, অফিসের ট্রেনিংয়ে ঝামেলা হয়েছিল, স্যালারি দিচ্ছিল না 2 মাস ধরে, কেউ কেউ জানতো না সেটা। সব মিলিয়ে আই মেসড ইট আপ। কলেজে পড়াকালীন যখন আমার বাড়িতে তোরা আমার বার্থডে সেলিব্রেট করেছিলি, মনে আছে? সেই দিন তোকে খুব খুব ভালো লাগছিল। রূপসা তোর দিকে হাঁ করে তাকিয়েছিল। সেটা দেখে যে আমার কি রাগ হচ্ছিল। কাকু চলে যাওয়ার পর তুই আমায় জড়িয়ে ধরে কেঁদেছিলি। সেদিনও বলতে চেয়েছিলাম, জানিস, সেদিনও বলতে চেয়েছিলাম চিৎকার করে যে, জয়, আমি তোকে ভালোবাসি। কিন্তু তখনও বলতে পারিনি, পাছে তুই ভাবিস আমি তোকে দয়া করছি। ম্যাডাম কৌশিকী ওরফে পাখি, আপনি কি আমাকে বিয়ে করবেন? পাখি আর জয়ের বিয়ে হয়েছে, তবে খুব একটা ধুমধাম করে নয়। পাখি এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। জয়ের ছাদে বসে আছে দুজনে। জয় একটা সিগারেট ধরিয়েছে, আর পাখি নিজেকে এলিয়ে দিয়েছে জয়ের গায়ে। সেদিন পূর্ণিমার চাঁদে সারা পৃথিবী যেন আলোয় ভেসে যাচ্ছিল। জয়, খুব শান্তি লাগছে আজ আমার, ঠিক যেমনটা চেয়েছিলাম। তোর কাঁধে আমার মাথা, আর সামনে দারুণ একটা মায়াবী রাত। আর তোর দুটো মায়াবী চোখ। আচ্ছা, তোর মনে আছে একবার আমাদের পাড়ার কয়েকজন মিলে সুন্দরবন গিয়েছিলাম? হ্যাঁ, আমরা তখন কলেজ পাস করেছি জাস্ট। ঠিক এরকমই রাতটা ছিল সেদিন। বোটে ছিলাম আমরা, সামনে মাতলা নদী, মাথার ওপরে এমনই চাঁদ। সেদিন আমি তোকে হাঁ করে দেখছিলাম, তোকে ভীষণ সুন্দর লাগছিল। তোর চোখ দুটো না চুম্বকের মতো, বড্ড টানে। কই, আগে তো কিছু বলিসনি কখনো। হ্যাঁ, আমি সেদিনই বলতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট মনে আছে আমরা তখন কলেজে পড়ি, পাড়ায় কালী পুজো, তোকে কাকু কিছুতেই বসতে অ্যালাউ করছিল না মণ্ডপের কাছে। সেদিন আই ওয়াজ সো আপসেট যে নিজের লিমিটেশন ভুলে আমি আমাদের পাড়া আর পাশের পাড়ার মধ্যে ঝামেলা লাগিয়ে কাকুকে মিথ্যে কথা বলেছিলাম যে ওদের পাড়ার কিছু ছেলে এসে আমাদের ওপর চোটপাট করেছে। আর সেই ফাঁকে আমি তোকে আমাদের বাড়ির ছাদে এখানে নিয়ে এসেছিলাম, যেখানে আমরা বসেছিলাম আর কাকু জানতেও পারেনি। জয়, এই আকাশ, তুই, আমি আর এই ছাদ, ব্যাস এটুকুই থাক না। সব কথা বলতে নেই। জয় দুবাহু দিয়ে পাখিকে চেপে ধরে থাকলো, পাখিও চেপে ধরল জয়কে। আকাশ তখন গায়ে মেখেছে চাঁদের আলো, চারিদিকে ঠান্ডা হাওয়া বইছে। পাখির মুখটা তুলে ধরে ঠোঁটে ঠোঁট ডোবালো জয়।
ভালোবাসা কখনো সহজ নয়, তবু আশ্চর্যভাবে ঠিক সেখানেই তার সৌন্দর্য। কোনো গল্প এখানেই শেষ হয় না, শুধু একটি অধ্যায় থেমে যায়, আর একটা শুরু হয়। এতক্ষণ শুনলেন আমাদের আজকের বিশেষ নিবেদন লেখিকা দিতিপ্রিয়া রায় গাঙ্গুলির কলমে মন বাঁধিব কেমনে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গল্প ভালো লাগলে শেয়ারও করবেন। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আজ ছিলাম আমি, অমিত সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে যারা কণ্ঠ দিয়েছেন জয়, কৌশিক ব্যানার্জি, পাখি, দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, শিবানী, পূজা রায়, মধুপর্ণা, দেবযানী রায়, সঞ্জয়, অতনু ভট্টাচার্য। অন্যান্য বিভিন্ন চরিত্রে ছিলেন সুজন ঘোষ, সৌভিক দাস ও আমি, অমিত সরকার। ধ্বনি সম্পাদনায় ছিলেন রিম্পা ঘোষ, আবহ নির্মাণে সায়ন দত্ত, প্রচ্ছদ নির্মাণে সৌমদীপ গুঁই, নেপথ্য সঙ্গীতে দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি এবং যন্ত্রানুষঙ্গে সৌরভ ভট্টাচার্য। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে